বলেছেন যে মা যেমন কি বলে আহ, মাটি মাটিটা হচ্ছে মাটিটা হচ্ছে মাটির সাথে প্রতিটা মায়েদের নারীর তুলনা করেছেন ঠাকুর। তো এটা যেমন মাটিটা বীজকে ধারণ করে, তাকে পুষ্ট করে করে তোলে। আর নারী আমরা তো অমনি ভাবে ঠিক ওই মতো যেমনি আমরা গর্ভে বাচ্চা ধারণ করি, সেইটাকে আমরা সুন্দর সুষ্ঠু পুষ্ট করে তুলবার চেষ্টা করি। সেই জায়গায় পুরুষ কি করে সেইটা যাতে সুন্দর হয়, সেই জিনিসটা পুরুষ সেইটাতে যে আর কি সেটাকে জল দেওয়া, মানে সেটার ভরণ পোষণ সুন্দরভাবে করে। তবেই সেই আর কি যে বিয়ে আর কি স্বামী স্ত্রীর যে সন্তান হয় সেটা তখনই সুন্দর হয়ে ওঠে। আর খালি বিয়ে কি বলে স্বামী স্ত্রী বিয়ে হলাম, কিছুদিন আমার ভালো লাগলো না, ঠাকুর ঠাকুর নিজেও বলেছেন অনেক সময় কি হয়, অনেক সময় দেখা গেছে একটা দুটো বাচ্চার পরে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হতে, এটা ঠাকুর নিজেও জায়গায় বলেছেন। তো সেই রকম না, স্বামী স্ত্রীর মধ্যে যত ভালোবাসা হবে, যত সুন্দর হবে, সেটাই কিন্তু তখন বাচ্চাটা সুন্দর হবে। অনেক সময় হয় স্বামী স্ত্রীর মধ্যে খুব কথা কাটাকাটি ঝগড়া ঝঞ্ঝাট খুব হলো, তারপরে এক দুসরাকে আর কি শান্ত করার জন্য নিজেরা, কেন স্বামী স্ত্রী একজন পুরুষের নারীর মিলিত অবস্থায় তখনই তার সন্তান হয়। তো তারপরে যে কি বলে যখন তারপরে তারা যে মেলে, তার সেই সময় যে আর কি সন্তানটা হয়, সেই সন্তান কিন্তু কখনো ভালো হতে পারে না। কেননা তাদের ঝগড়া, নিজেদের যে অশান্তি, ওইটাকে সামলানোর, ওইটাকে মিটমাট করার জন্য দুজনে এক হয়েছিল। এক হওয়াতে যে সন্তান হয়েছে, সেই সন্তান সেই রকম ভাবেই আসবে। কিন্তু যদি তারা ইষ্টমুখী হয়ে প্রতিটা জিনিস সুন্দরভাবে এক দুসরেকে ভালোবেসে যখন সবাই নিজেরা মিলেমিশে সুন্দর একটা বাচ্চার আর কি জন্ম দেন, যেমন ঠাকুর বলেছেন যে কোনো জায়গায় সাইকেল রিক্সা এগুলো তো যে কোনো জায়গায় চলে যায়, কিন্তু এরোপ্লেন এরোপ্লেন কি সব জায়গায় দাঁড়াতে পারে? সব জায়গায় দাঁড়াতে পারে না। তার জন্য বড় দেখে, বিরাট বড় একখানা এরোড্রাম চাই সুন্দর, যেখানে বড় প্লেন দাঁড়াতে পারে। মানে আমাদের এত সুন্দর চারিদিক থেকে আমাদের যে ঠাকুর যে নারীর যে বৈশিষ্ট্য, 8টা বৈশিষ্ট্য বলেছেন, সেইটা আমরা পুরো সেইটাকে আমরা পুরো বহন করে ওইটাকে ফলো করে চলে যখন সুন্দরভাবে হব, তারপরে আমরা যদি সেই বাচ্চাটা খালি অবশ্য নারী নয় পুরুষকেও ঠাকুর কিন্তু কখনো এই বলেননি যে নারী বড়, সে ঘরের কাজ করে, বা পুরুষ বাইরের কাজ করে, পুরুষ ছোট বা পুরুষ বড় নারী ছোট। ঠাকুর কিন্তু কখনো সেটা বলেননি। ঠাকুর দুজনকে এক পাল্লায় দিয়ে একভাবে ঠাকুর দুজনকে বরণ বলেছেন। তো ঠাকুর নারীর পুরুষ যেমনি অনেক সময় পুরুষ ভাবে আমি বাইরের থেকে আনছি, খাবার আনছি, আমি নানা রকমের বিয়ে করেছি, তার পুরো আর কি জিনিসটা আমি তাকে ভরণ পোষণ সব দিচ্ছি, তো তার মধ্যে একটা অহংকার থাকে বা কিছু, সেই রকম ভাব নিয়েও যদি সে স্ত্রীর সাথে মিলিত হয়, সেই বাচ্চাও ভালো হতে পারে না। তো বাচ্চা ভালো সুন্দর বাচ্চা জন্ম দেবার জন্য আমাদের সুন্দর একটা কোল চাই, সুন্দর কোল, অনেক সুন্দর সুন্দর অনেক আত্মা ঘুরে বেড়াচ্ছে মহাপুরুষ অনেক, সেই বাচ্চাকে পাবার জন্য আমাদের কি বলে সুন্দর হতে হবে। ঠাকুর যেমনি বলেছেন সেইভাবে চলতে হবে। ঠাকুর প্রতিটা জিনিসে আমরা এখনো যে ঠাকুরের কাছে যাই, ঠাকুর দেওঘরে যাই, আর দেওঘরে গিয়ে আমরা ঠাকুর দর্শন করি ঠিক, ঠাকুর দর্শন করি, বড় মা দর্শন করি ঠাকুর বাড়িতে, কিন্তু ঠাকুর আমাদের খুব আসান তালিকা দিয়ে গেছেন ঠাকুরের যে উপস্থিতি। আমরা কি ঠাকুর যে দিয়ে গেছেন আচার্য পরম্পরা, আচার্য দেবের মাধ্যমে আমরা কিন্তু ঠাকুরের উপস্থিতি পুরো আমরা অনুভব করি। কি আমরা সব সময় দেখি ঠাকুরকে যেমনি ভাবে আমরা দেখি, আচার্য দেবের কাছে বসে থাকলে আমরা কিন্তু সবাই সেইভাবেই কিন্তু আমরা আচার্য দেবের কাছে বসে কিন্তু আমরা প্রতিটা জিনিস অমনি ভাবেই দেখি।
ঠাকুরকে চোখে দেখিনি, কিন্তু ঠাকুরের যে লীলা, ঠাকুরের প্রতিটা বলার ভঙ্গিমা, সমস্ত যেগুলো আমরা চিন্তা করি, আচার্যদেবকে যদি খুব ধ্যান দিয়ে দেখা হয়, ঠিক ওই আচার্যদেব ঠিক ওই ওই ঠাকুরেরই প্রতিমূর্তি। তো আমাদের সেই জন্য দেওঘরে সময় সময় যাওয়া উচিত। তাতে কি হয়, আমরা নিজেরা সংসার জীবনে আমরা কি হয়, অনেক সময় এদিক ওদিক হয়ে যায়। ওই প্রতিটা জিনিস আমরা হয়তো নানা রকমের প্রবলেম, কেননা জীবন যখন জন্ম নিয়েছি তখন নানা রকমের প্রবলেম আমাদের সহ্য করে আমাদের আগে বেরোতে হবে। সেই যখন মানব শরীরে শ্রী রামচন্দ্র এসেছেন, তিনিও কিন্তু কখনো সেই রামচন্দ্র কিন্তু কখনো তার থেকে, সেই কষ্টের থেকে দূরে হতে পারেননি। কিন্তু সেই উনি রামচন্দ্র কি হয়েছিল, উনিও যুদ্ধ করেছেন, উনার স্ত্রীকেও উঠিয়ে নিয়ে গেছে রাবণ। রাবণ ওনার স্ত্রীকেও, সীতা মাকেও উঠিয়ে নিয়ে গেছে। তারপরে যখন সীতাকে নিয়ে যখন অযোধ্যায় ফিরে আসা হয়, তখন সীতা ছিল প্রেগনেন্ট। তো এই জিনিসটাও বিরাট একটা, যে কেমনি সন্তান আর কি, কিভাবে সন্তান পাওয়া যায়, সন্তানকে মানুষ করারও একটা বিরাট ব্যাপার। তো যখন সীতাকে নিয়ে এসছে এতে অযোধ্যায়, তখন রাম যখনই আসতো দেখতো সীতাকে ঘিরে সবাই বসে রয়েছে, দাস দাসী সমস্ত সবাই, আরো পরিবারের সবাই, তারা খালি, সীতা তখন প্রেগনেন্ট, সবাই জিজ্ঞেস করতো রাবণ কেমনি, ওখানে যে রাক্ষসীরা তারা কেমনি, তো কেমনি, ও কেমনি। তো সব সময় রামচন্দ্র কি দেখতো, সীতা ওই রকম ভাবে তাদের মধ্যে পড়ে রয়েছে, আর ওই জিনিসগুলো। তখন রামচন্দ্র কিন্তু সীতাকে বনবাসে দেননি। তখন রামচন্দ্র চিন্তা করলেন যে এই বাচ্চা যে সীতা মা যে যে প্রেগনেন্ট রয়েছে, এই বাচ্চা যখন হবে, ভূমিষ্ঠ হবে, তারপরে এই বাচ্চার ভবিষ্যৎ কি হবে, এই বাচ্চা ওই রকম একটা, কেননা সবসময় যার মায়ের চিন্তা, কেননা যেই জিনিসটা সীতা হয়তো ভুলতেও চাইছে কিন্তু ভুলতে পারছে না, ওই জিনিসগুলোই মাথায়, তো বাচ্চার উপর পুরো এফেক্ট পড়বে। সেই জন্য রামচন্দ্র কি করলো, যে সে সে ঘুরে 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 বাল্মীকির আশ্রম দেখে সেখানে সীতাকে ছেড়ে আসলো, যাতে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় সে সুন্দর হয়। তো সেই জন্য ঠাকুরও কি বলে, ঠাকুর সেই জন্য প্রতিটাই বিয়ের ব্যাপারটা, প্রতিটা জিনিস কিন্তু ঠাকুর সুন্দর, যাতে সুন্দর হয়। বিয়েটা সুন্দর না হলে তাহলে কিন্তু পুরো পরিবার, পুরো সমাজ আমাদের নষ্ট হয়ে যাবে। বিয়ে সুন্দর হবে। আর অনেক সময় আজকাল তো নানা রকমের, এখনো রিসেন্ট একজন মা, তারা আর কি ভীষণ ভাবে ঠাকুরের সঙ্গে, ঠাকুর ছিলেন তখন থেকে, তার বাবা মা সবাই কিন্তু তার সাথে, ঠাকুর পরিবারের সাথেই যুক্ত, কিন্তু ওখানেই এখন তার মেয়ের জন্য তারা অনেক দূরে কোথাও থাকে, অন্য কোনো স্টেটে। তো আচার্যদেব বলেছেন, না, আপনাদের মেয়ে আপনারা যেই দিকে থাকেন ওই রকম ভাবে কালচারের বড় হয়েছে, সেই জন্য আপনারা এই দিককার ছেলে না দেখে ওই দিককার ছেলে দেখেন। আপনি ব্রাহ্মণ ছেলেই দেখেন, অন্য কাস্টের হলেও হবে। তো এখন আর কি সময়ের সাথে সাথে সেই জিনিসটাকেও ফলো করে, চিন্তা করে আচার্যদেব সেটারও বিধান দিয়ে দিচ্ছেন। তো উনি বললেন যে অন্য, কেন এই দিককার কালচার ওই দিককার কালচার মিলে তখন তারা ঠিক খাপ খাইয়ে জীবনে চলতে পারবে না, সেই জন্য আপনি এমনি ভাবে দেখেন, এই রকম ভাবে বিয়ে দেন। তো ঠিক এমনি আমাদের বিয়েটা ভীষণ সুন্দর হওয়া ভীষণ দরকার, কেননা সুন্দর বিয়ে, একটা সুন্দর সুস্থ সুন্দর বিয়ে হবে, তবেই একটা এই যে নতুন প্রজন্ম যেটা আসবে, সেটা একটা সুন্দর সুস্থ সন্তান আসবে। সুন্দর সন্তান, আবার সুন্দর সন্তান হলো, সন্তানের সামনে মা বাবা লড়াই করছে, মা বাবার মধ্যে বাড়িতে লড়াই ঝগড়া হচ্ছে, মা বাবার মধ্যে হচ্ছে, তখন কি হবে, এই যে মা বাবা সব কি হচ্ছে, পরিবারটা পুরো তছনছ তছনছ হয়ে যাচ্ছে। তো সেই জন্য, তো তখন বাচ্চাটা বড় হয়ে ধীরে ধীরে কি হবে, তার মাইন্ডটা কিন্তু ওর মধ্যেই রয়েছে,
সে যতই পড়াশুনো করুক, যতই কিছু করুক, সে কিন্তু সে মা বাবার যে 24 ঘন্টার ঝগড়া সবকিছু, সেটা কিন্তু সে ওটা নিতে পারছে না। বাচ্চা পড়াশোনায় ভালো, সবকিছু। এই কিছুদিন আগেকার কথা বলছি, আমরা 6 এপ্রিলে আমরা আচার্যদেবের কাছে গেছিলাম। প্রায় উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডের দুটো স্টেট মিলিয়ে। তো 12:30 মতো মায়েরা গেছিলাম। তো আচার্যদেব তখন বললেন এক ছেলেটা এসছে, বলে আমার কিছু ভাল লাগছে না, আমি ভীষণ ভাবে পাজেল হয়ে রয়েছি। ছেলেটা এসে, যে সব সময় ছোটবেলার থেকে দেখছি মা বাবার ঝগড়া লড়াই। তখন আচার্যদেব বলেছেন, তুই কেন ওটা নিয়ে ভাসতে? তোর মা বাবা যদি মায়ের শরীর খারাপ হয়, তোর বাবা দেখে না? বলে না, তখন খুব দেখে। বলে তোর বাবার যখন শরীর খারাপ হয়, বলে তখনও মা খুব যত্ন করে। বলছে তার মানে কি? তার মানে তোর বাবা মা কেউ কাউকে ছেড়ে যায়নি, তাদের ভালোবাসার কায়দাটাই হচ্ছে ওই। এত সুন্দরভাবে আচার্যদেব সেটা বুঝিয়ে দিয়েছেন। তারপরে ছেলেটা নিজে ওর থেকে মায়ে একদম সরিয়ে নিল না। সত্যি তো আচার্যদেব যা বলেছেন, মা বাবা নিজেরা নিজেদের মধ্যে তাদের লাইফস্টাইলটা বা কথা বলার কায়দা সব এইরকমই। সেই ছেলে তখন ডিপ্রেশনের থেকে বাইরে এসে সে তখন বা পরে ব্যাঙ্গালোরে গিয়ে ইঞ্জিনিয়ারিং করে পুরো করে সেই ছেলে এখন বোধহয় ফাইনাল ইয়ারই। তো ছেলেটা এখন একদম অন্য হয়ে গেছে, মা বাবাকেও ভালোবাসে, কিন্তু ছোটবেলার থেকে মাথায় অমনি দেখে। তো সেইটা আমাদের নিজেদের কন্ট্রোল করতে হবে। আর আচার্যদেবের কাছে যখন বসি, অনেক কথা হয়। আজকাল তো অসুবিধে নেই, আচার্যদেব সামনে স্পিকার নিয়েই বসেন। প্রতিটা কথা যখন শুনি, তখন মনে হয় আচার্যদেব আমার জন্যই বলছেন। প্রতিটা কথা যেন আমাদের জন্যই বলছেন। আমরা আবার মা বাবা অনেক ক্ষেত্রে আমরা অনেক ভুল করি। আমরা বাচ্চার উপর কি হয়, আমার ইচ্ছেটা বাচ্চার উপর জোর করে বসিয়ে দিই, যে আমি বলছি তোমাকে ইঞ্জিনিয়ারিং করতে হবে, আমি বলছি তোমাকে ডাক্তার হতে হবে, আমি বলছি তোমাকে এই হতে হবে, টিচার হতে হবে। কিন্তু বাচ্চার সেই দিকে ইচ্ছা নেই। আচার্যদেব তাই বললেন, বলে যত তোমরা যার যেটা ইচ্ছে সেটা তোমরা তোমার মতো করবে, তোমার ইচ্ছে মতো করবে। তখন আমার মনে হলো আমরা প্রতিটা জিনিস, এটা আমরা কেন আমরা মনে করি বাচ্চাটা আমি জন্ম দিয়েছি মানে বাচ্চার উপর পুরো অধিকার আমার। আমার বাচ্চা যদি উত্তরে যেতে চায়, আমি জবরদস্তি তাকে দক্ষিণের দিকেই পাঠাবো, কেননা আমার বাচ্চা, আমার অধিকার বেশি। তো ওইটা বললে চলবে না। আমার ঠাকুরের সন্তান, সে সেটা সে যেমনি ভাবে, নাহলে ইন্টারেস্ট পাবে কোথায়? যেমনি সাধারণই বাড়িতে আমার কফি খাবার ইচ্ছে, আমার হাজবেন্ড বলে না কফি হবে না, চাই বানাও। তো আমি কি সেই চাটা কি চা যখন বানাবো, সেই চাটা কি ভালো করে বানাতে পারবো না। কারণ আমার কফি খাবার ইচ্ছে। সেই জন্য যে কোনো বাচ্চার উপর যখন আমরা জোর করে বোঝাটা লাগিয়ে দিই, তখন বাচ্চাটা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যায়। সে তখন অতই জলে পড়ে যায়, সে কোনটা সামলাবে বুঝতে পারে না। তখন তার ভবিষ্যৎটা একটু গড়বড়িয়ে যায়। তো সেই জন্য আমাদেরও উচিত যে বাচ্চার সাথ দেওয়া, তার যেই দিকে ইচ্ছে, যেই দিকে তার মাথা যায়, যাতে তার ওই ইন্টারেস্ট হয়, সে যাতে সেইটাই করে, তাকে আমাদের উৎসাহ দেওয়া উচিত। তো আমি জানি না আমার সময় কত, আমি তো দেখিও নি কিছু না। সময় যদি হয়ে যায় তো একবার। হ্যাঁ, টাইম হয়ে গেছে মা, হ্যাঁ, জয়গুরু। ঠাকুরের কাছে প্রার্থনা করছি সবাই ভালো থাকবেন। আর যা ভুল ভাল বলেছি, কারণ আমি বললাম না আমি বেপত্রিতে চলনেওয়ালা, আমার যা ভুল হয়েছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের কাছে প্রার্থনা করি। জয় গুরু।